আচ্ছা, আমি একটু আগের ইয়েটাতে যাই আর কি, এই জায়গাটাতে যেহেতু অন্যরা শুনবে আর কি। হ্যাঁ, সো টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট, লিগ্যাল রিকোয়ারমেন্ট। লিগ্যাল রিকোয়ারমেন্টের মধ্যে আমরা যেটা বলতেছি যে গভর্নমেন্ট অর ল যদি আমাকে বলে দেয় যে এটা করা যাবে না বা এটা করতে হবে, উই আর বাউন্ড টু ডু ইট। ঠিক আছে, ল বলে দিচ্ছে যে 20.25 টাকার নিচে আমরা কল রেট নির্ধারণ করতে পারবো না। সো উই হ্যাভ টু ইনিশিয়েট এ প্রজেক্ট টু বাইন্ড অল আওয়ার সিস্টেম সো দ্যাট উই ক্যান নট ফিক্স এ কল রেট লেস দেন 0.25 টাকা। ঠিক আছে, কোনোভাবেই আমরা যেন 0.25 এর নিচে কল রেটকে দিতে না পারি, সেই জন্য আমরা একটা প্রজেক্ট নিতে পারি বা নিতে হবে। So these are the Legal initiating requirements. factors. হ্যাঁ, these are the factors by which a project may be conceived. ঠিক আছে, PMO, PMO হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। অর্গানাইজেশনে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস নামে একটা আলাদা ডিপার্টমেন্ট বা ডিভিশন থাকে, কোন কোন জায়গায় ডিভিশন, কোন কোন জায়গায় ডিপার্টমেন্ট থাকে, যারা হু আর solely responsible for managing project. What are the major responsibilities they are playing? They are তারা করতেছে কি সেন্ট্রালাইজড এন্ড কোঅর্ডিনেটেড ম্যানেজমেন্ট অফ প্রজেক্ট। প্রজেক্ট গুলোকে সেন্ট্রালাইজ ভাবে ম্যানেজ করে। What will be the project management? What decision they are taking actually? What are the project management methodologies that will be taken care of? What are the project management methodologies will be used in that organization? What is the best project management method for that organization? What are the project management processes they will be using for delivering a project? ঠিক আছে, তারপর হচ্ছে যেমন তারা ইয়ে করতে পারে, হোয়াট আর দ্য বেস্ট প্র্যাকটিস, কি কি বেস্ট প্র্যাকটিস হতে পারে। ঠিক আছে, তারপরে হতে পারে যে স্ট্যান্ডার্ড প্রসিডিউরস, তারপরে টেমপ্লেটস, প্রজেক্ট ম্যানেজমেন্ট টেমপ্লেট। ঠিক আছে, এগুলি তারা তৈরি করে দেয়। তারপরে কি হইতে পারে, তারা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে বিভিন্ন ধরনের কোচিং করতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট কিভাবে হবে অ্যাক্রস দ্য অর্গানাইজেশন, সেগুলোকে তারা ডিফাইন করে। ঠিক আছে, অর্থাৎ তাদের কাজটা হচ্ছে যে একটা প্রজেক্ট, আমাদের অর্গানাইজেশনের সকল প্রজেক্ট একটা জায়গা থেকে ইয়ে হবে, সো দ্যাট যে আলাদা আলাদা ভাবে স্ক্যাটার্ডলি যদি প্রজেক্ট হয় তাহলে তাদের মধ্যে লিঙ্ক আপ থাকে না, কিন্তু একটা জায়গা থেকে প্রজেক্ট হলে প্রজেক্টগুলোর মধ্যে লিঙ্ক আপ হয়। যে হ্যাঁ, একই টাইপের প্রজেক্ট দুই জায়গা থেকে ইনিশিয়েট হয় না। যেমন টেকনোলজি হয়তো হয়তো গোল একই, কিন্তু টেকনোলজি একটা প্রজেক্ট নিছে, আবার মার্কেটিং একটা প্রজেক্ট নিছে, টেকনোলজি একটা প্রজেক্ট নিছে, আবার এদিকে কমপ্লায়েন্স আর একটা প্রজেক্ট নিছে, অথচ তাদের গোল একই। সো এই ধরনের হিকআপ যাতে না আসে অর্গানাইজেশনে, বা এই ধরনের যেন ম্যাচ আপ না হয়, এই জন্য অর্গানাইজেশন একটা সিঙ্গেল পয়েন্ট থেকে তার সকল প্রজেক্ট ম্যানেজ হোক এটা চায়। দ্যাটস ওয়াই তারা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস নামে একটা ডিপার্টমেন্ট খোলে, এবং সেখানে সব ডিপার্টমেন্ট থেকে লোক থাকে যারা প্রজেক্ট ম্যানেজ করে, এবং তারা কমন গোলকে এস্টাবলিশ করে, এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের যে প্রসিডিউর, পলিসি, স্ট্যান্ডার্ড, এগুলিকে তারা মেনটেন করে, এবং বেস্ট প্র্যাকটিসটা খুঁজে বের করে যে তার জন্য কিরকম হবে, এবং প্রজেক্টের যত হিস্ট্রি আছে, নলেজ আছে, ঠিক আছে, সেগুলিকে তারা এক জায়গায় কম্পাইল করে। আমি কিন্তু অনেকগুলো কথা বলছি, ঠিক আছে, অনেকগুলো কথা এখানে বলছি। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, একটা ডিপার্টমেন্ট ফর এ অর্গানাইজেশন, এবং একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে অর্গানাইজেশনে। ঠিক আছে, সো তারা একটা কি ডিসিশন মেকারও আসলে, প্রত্যেকটা প্রজেক্টের তারা আসলে কি ডিসিশন মেকার। প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস কি ডিসিশন মেকার হিসেবে কাজ করে। রোল অফ এ প্রজেক্ট ম্যানেজার ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, চ্যাপ্টার 1, এখন কিন্তু আমরা চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশনে চলে আসছি। রোল অফ এ প্রজেক্ট ম্যানেজার, আসলে প্রজেক্ট ম্যানেজারের রোল, ফ্র্যাঙ্কলি স্পিকিং, প্রজেক্ট ম্যানেজার ইজ রেসপন্সিবল ফর ডেলিভারিং দ্য প্রজেক্ট। অর্থাৎ প্রজেক্টের সাকসেসফুলের জন্য, ফেইলিওরের জন্য, সমস্ত ফেইলিওরের জন্য রেসপন্সিবল প্রজেক্ট ম্যানেজার। ঠিক আছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। So effective project management requires that the project manager possesses the following characteristics. Project manager মানে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত টু বি এ গুড প্রজেক্ট ম্যানেজার।
Number one, knowledge. Knowledge regarding what? A project manager need not be actually a subject matter expert. ঠিক আছে? সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট প্রজেক্ট ম্যানেজারের হওয়ার দরকার নাই। তার তার নলেজ থাকা উচিত হোয়াট আর দ্য মেথোডোলজিস অফ ম্যানেজিং এ প্রজেক্ট। ঠিক আছে? তার নলেজ থাকা উচিত যে হোয়াট আর দ্য প্রসেসেস হি উইল বি ইউজিং টু ডেলিভার দ্য প্রজেক্ট। ঠিক আছে? তার নলেজ থাকা উচিত কিভাবে কমিউনিকেশন ম্যানেজমেন্ট করতে হবে। তার নলেজ থাকা উচিত কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। ঠিক আছে? তার নলেজ থাকতে হবে কিভাবে প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট করতে হবে। নলেজ থাকতে হবে তার প্রজেক্টের টিম মেম্বারদেরকে কিভাবে সে হ্যাপি রাখবে। নলেজ থাকতে হবে তার প্রজেক্ট টিম মেম্বারকে সবচেয়ে বেশি ইউটিলাইজ করতে পারে সে কিভাবে। তার নলেজ থাকতে হবে যে প্রজেক্ট ম্যানেজারের তার টিম মেম্বারের মধ্যে টিম ইফোর্ট বা ওনারশিপকে গ্রো করতে হবে কিভাবে। ঠিক আছে? তার নলেজ থাকতে হবে যে টিম মেম্বারটার কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার সেই জায়গাগুলোকে ফাইন্ড আউট করে সেখানে কিভাবে ইমপ্রুভমেন্ট করবে তার সাথে বসে কাউন্সেলিং করার সেই ক্যাপাবিলিটি তার থাকতে হবে। ঠিক আছে? অনেকগুলো বলে ফেলছি। তার পার্সোনাল যে ক্যারেক্টারিস্টিক্স সেখানেও he will have to be a happy person. If the project manager is not happy, then the members in that project will never be happy. ঠিক আছে? তাকে হ্যাপি হইতে হবে। অর্থাৎ এই প্রজেক্ট ম্যানেজার যাকে দেখলে মানুষের ভাল লাগে, এরকম একটা জিনিস আছে না যে একজন মানুষ আছে তাকে দেখলেই ভাল লাগে। সো হি নিড টু বি দ্যাট কাইন্ড অফ পার্সন। ঠিক আছে? সো এখানে এখানে একটা কথা আসছে যে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর, এই যে টার্ম আসছে একটা, হ্যাঁ, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর এটাকে আমরা শর্টে বলি হচ্ছে আমরা বলি ই এন্টারপ্রাইজ ইইএফ, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ও ফ্যাক্টর। কল্লোল, তোর একটা ইয়ে দেওয়ার কথা ছিল আমাকে এই যে লেখার জন্য। তো আমার ভুলে গেছে। আচ্ছা, এটা লিখতে আমার খুবই কষ্ট হচ্ছে মাউস দিয়ে ধরে ইয়ে করে। ঠিক আছে? আচ্ছা, দেখা যাচ্ছে তো না? ইইএফ, দেখা যাচ্ছে। এটা এটা EF ইয়েতে, হ্যাঁ, কোশ্চেনের মধ্যে ইইএফ এরকমও থাকতে পারে। ঠিক আছে? ইইএফ বলতে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর। আচ্ছা, হোয়াট ইজ আমি এরকম দুইটা শব্দ বলবো, একটা হচ্ছে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর আর একটা হচ্ছে অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট, OPA। ঠিক আছে? এই শব্দটা, এই দুইটা শব্দ, প্রসেস অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। ঠিক আছে? এই শব্দটা না হলেও, পাবেল। হ্যাঁ, আমার একটা সমস্যা কি, আমার হচ্ছে তার মনে থাকে না, মানে আমি কোনো কিছু মেমোরাইজ করে রাখতে পারি না ভালোভাবে। এটা আমার একটা সমস্যা। এটা আমি কি করবো, ইমপ্রুভ করবো কি করে? আচ্ছা, এখন পর্যন্ত আমি যা পড়াইছি এর মধ্যে কোন টার্ম কি ভুলে গেছিস? যেমন পিএমও হচ্ছে তোর প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, এটা বুঝলাম। তারপরে হ্যাঁ, ইএফ এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর, ফ্যাক্টর। হ্যাঁ, এটা আমি কিন্তু বুঝি নাই, তাই তো? এটা আমার মনে থাকবে না, রাইট? ইউর কোশ্চেন ইজ এটা আমার মনে থাকবে না। হ্যাঁ বাট হ্যাঁ আই ডিড নট এক্সপ্লেন ইট। আমার এক্সপ্লেনেশন করার পরে যদি এটা কেউ ভুলে যেতে চায় তাইলেও সে ভুলে যেতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, পিএমও বলতেই তো বোঝা যাচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। এখানে আসলে এই 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 ইয়েতে পিএমওর কাজ কি আমি শুধু বলে গেছি, বাট পিএমও যে টার্মটা, এটা মনে রাখার জন্য আসলে কিছু করতে হবে না, কারণ পিএমও এটা এমনিতেই শোনা যায় মানুষ যারা মাল্টিন্যাশনাল ইয়েতে আছে, এই জন্য আমি ওটাকে আর অত মনে রাখার যে টেকনিক সেই জায়গাটাতে আমি ওই পিএমও তে আসি নাই। বাট হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ এ পিএমও এটা আমি বলে গেছি। ঠিক আছে? এবং এটা বিশদ ভাবে বলে গেছি। আমার পার্সোনাল একটা ইয়ে, যা আমার টার্ম গুলো মনে থাকে না। না, এটা পার্সোনাল, আসলে সবারই টার্ম মনে থাকে না। আমি যাকেই পড়াবো এখানে সেই বলবে যে আমার টার্ম মনে থাকে হাজারো না। রকম টার্ম। রাইট, আমি তো বলতেছি এখানে এখানে না হইলেও মানে 1000 টার্ম আছে, না হইলেও কম হইলেও 1000 টার্ম আছে। আমি তো মাত্র 3টা বললাম এখন পর্যন্ত। যেমন আমি পিএমওটা মনে রাখছি। পিএমও হচ্ছে প্রাইম মিনিস্টার অফিস, ঠিক আছে, এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস মনে আছে। ওকে, ওকে, তারপরে ভেরি গুড। ইএফ আচ্ছা, ইএফ ইএফ হ্যাঁ, একটা লোন আছে, ঠিক হ্যাঁ, আছে। ইএফ হ্যাঁ, এর একটা এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর, এটাও হ্যাঁ, মনে রাখতে পারবো আশা করি। ঠিক আছে, রাইট, রাইট। এভাবেই প্রত্যেকটাই মানে মনে কোনো না থাকবে কোনো আসলে, ওয়েতে মনে রাখতে কোনো না কোনো ওয়েতে মনে থাকবে এটা। কিন্তু আমি এই জিনিসগুলো বলবো, এই যে এটা এটা ইয়ে করতেছি তো, এটা এটা আমি বলতেছি। আচ্ছা, 1 নম্বর হচ্ছে যে আমি হোয়াট
what do you understand by enterprise environment factor? আচ্ছা, এন্টারপ্রাইজ শব্দ এখন ইএফ বলতে যে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর কে বোঝায় এটা মনে রাখা এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর বলতে কি বোঝায় টোটালটা, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর। এন্টারপ্রাইজ বলতে তো বোঝায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানির কেই বোঝায় সাধারণত, তাই না? এন্টারপ্রাইজ সলিউশন, এন্টারপ্রাইজ আর্কিটেকচার, এন্টারপ্রাইজ আইটি সলিউশন, ঠিক আছে? এন্টারপ্রাইজ সিকিউরিটি, এন্টারপ্রাইজ এন্ড টু এন্ড পলিসি, পড়ছি না এই টার্মগুলো আমরা? ঠিক আছে, এই টার্মগুলো সবগুলো পড়ছি, রাইট? তার মানে এন্টারপ্রাইজ বলতে বোঝায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। ক্লিয়ার হয়েছে এটা, না? এনভায়রনমেন্ট বলতে কি বোঝায়? এনভায়রনমেন্ট বলতে বোঝায় অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট বলতে কি বোঝায়? কালচার, তাই না? তার কালচারটা কি, রাইট? এনভায়রনমেন্ট বলতে কি বোঝায়? তার স্ট্রাকচারটা কিরকম? এনভায়রনমেন্ট বলতে স্ট্রাকচার বলতে মানে হায়ারার্কি কিরকম, ঠিক আছে? এনভায়রনমেন্ট বলতে আর কি বুঝাইতে পারে? যে তারা কিরকম ড্রেস পরে আসে, ঠিক আছে? এনভায়রনমেন্ট বলতে কি, তাদের খাওয়ার এনভায়রনমেন্টটা কিরকম, ঠিক আছে? এনভায়রনমেন্ট বলতে কাজের এনভায়রনমেন্টটা কিরকম, মানে কাজটা কিভাবে হয় সেখানে, ঠিক আছে? এনভায়রনমেন্ট বলতে আর কি হতে পারে? যে প্রসিডিউর তারা কি ফলো করে, কাজ করার যে একটা অ্যাপ্রুভাল প্রসেসটা তাদের কিরকম, ঠিক আছে? অ্যাপ্রুভাল নিতে গেলে কার কার কাছে যাইতে হয়, হ্যাঁ, তাদের হিউম্যান রিসোর্সটা কিরকম, তাদের ফ্যাসিলিটিসটা কিরকম, মানে কি কি ফ্যাসিলিটিস তারা দেয়, হ্যাঁ, মেডিকেল ফ্যাসিলিটিসটা দেয় না দেয়, এই যে এই কথাগুলো বললাম, এই জিনিসগুলো হচ্ছে তার তার এনভায়রনমেন্ট, ঠিক আছে? আমরা এখন এনভায়রনমেন্ট বলতে আমি কি বুঝি? আমার ফ্যামিলির এনভায়রনমেন্ট কিরকম, আমাদের সোসাইটির এনভায়রনমেন্ট কিরকম, সোসাইটিতে চুরি ডাকাতি কিরকম হয়, রাইট? সোসাইটিতে একে অন্যের আমরা মিলেমিশে থাকি কিভাবে, একই সাথে একের উপকার অন্যরা করি কিনা, আমাদের কালচারটা কিরকম, এটাই তো। তাহলে এন্টারপ্রাইজ বলতে আমি বুঝি হচ্ছে মাল্টিন্যাশনাল কোনো কোম্পানি বা কোনো যে কোনো এন্টারপ্রাইজ। এনভায়রনমেন্ট বলতে বুঝি তার কালচার, তার স্ট্রাকচার, অর্গানাইজেশনাল যে ইয়েগুলো আছে, এই ফ্যাক্টর গুলো, এইটাকেই আসলে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর বলে। এই যে আমি যা বললাম সেটাই এনভায়রনমেন্ট, আমি এতক্ষণ যা বললাম সেটাই আসলে তার এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর। আচ্ছা, আমি যেই জিনিসগুলো বলছিলাম যে যে জায়গাগুলোতে আমার লাল কালি দিয়ে দাগ দেওয়া থাকবে সেই জায়গাগুলোকে আমার একটু ফোকাস করতে হবে। ইউ উইল হ্যাভ টু ফোকাস অন দা রেড লাইনস, ঠিক আছে? হ্যাঁ, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর। ইএফ নামে যদি লোনও থাকে সেই লোনটাকে আমরা এটার সাথে ম্যাপ করে নিতে পারি, ঠিক আছে? লোনটাকে আমরা এটার সাথে ম্যাপ করে নিতে পারি। আচ্ছা, তারপরে কি এখানে একটা জিনিস আসছে, স্টেক হোল্ডার্স রিস্ক টলারেন্স, ঠিক আছে? স্টেক হোল্ডার্স রিস্ক টলারেন্স একটা শব্দ আসছে নতুন, এটাও আসলে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টরের মধ্যে পড়ে। আচ্ছা, একটা ওই যে আমি বললাম কালচার বলতে কি, এখন এখন একটা অর্গানাইজেশনের কতটুকু রিস্ক টলারেট করার ক্ষমতা আছে, এটাও তার একটা আসলে তার একটা এন্টারপ্রাইজেরই একটা বৈশিষ্ট্য, তাই না? এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর মানে হচ্ছে এন্টারপ্রাইজের আসলে ক্যারেক্টারিস্টিক্সটা কি, এই এন্টারপ্রাইজের ক্যারেক্টারিস্টিক্স গুলো কিরকম, সিম্পল ভাষায় বলতে গেলে, হ্যাঁ, আমার ক্যারেক্টারিস্টিক্স কিরকম, হ্যাঁ, ঠিক সেরকম ভাবে এই এন্টারপ্রাইজটার এনভায়রনমেন্টটা কিরকম, এর মধ্যে আসলে অবশ্যই পড়বে যে এন্টারপ্রাইজের মালিক যারা তারা আসলে কতটুকু রিস্ককে টলারেট করার ক্ষমতা রাখে। যেমন এটা কেন দরকার বলি, যে কোন একটা কোম্পানি যখন আমার কোম্পানিকে কাজ দিবে তখন কিন্তু আমাকে দেখে যে এই কোম্পানি কত আগের, এই কোম্পানির কত টাকা ব্যাংকে আছে, ইভেন এটাও দেখে, রাইট? কারণ কোন দিন আমি দেউলিয়া হয়ে যাব সেটা কিন্তু ওই কোম্পানির জন্য লায়াবিলিটি হয়ে দাঁড়াবে। সে প্রজেক্ট দেওয়ার আগে 10 বার দেখে নিবে যে আমার এই ধরনের 100 কোটি টাকাকে ডিল করার মতো ক্ষমতা আছে কিনা, রাইট? যেমন এক্সাম্পল, কোন অর্গানাইজেশন আছে এরকম যে তার রিস্ক টলারেন্স ক্ষমতা এতই বেশি যে সে নর্মাল ছোটখাটো কাজ নেয় না, ঠিক আছে? এই ধরনের কাজকে সে ইয়েই মনে করে না, সে বড় রিস্ক নেয় এবং বড় গেইন করে। যেমন হচ্ছে আমাদের এই যে কি ওনার নাম কি আমাদের এই যে ব্রিজ কনস্ট্রাকশন করে যে মোনেম আব্দুল মোনেম, উনি হয়তো 2 কোটি টাকার কোনো কাজ নিবে না, ওনাকে এসে দিলেও যে ভাই এই কাজটা নেন আপনি করে দেন, উনি হয়তো এই কাজটা নিবে না, রাইট?
তাহলে তার রিস্ক টলারেন্সের ক্ষমতা আসলে অনেক বেশি। আবার কেউ এমনও কোম্পানি আছে যাকে আসলে ওই 2 কোটি টাকার কাজও কেউ দিবে না, কারণ তার ওই রিস্ক টলারেন্সটা কোনো কারণে কিছু হয়ে গেলে সে আসলে এই কাজটাকে তুলে দিতে পারবে না। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে রিস্ক টলারেন্স করার ক্ষমতা আসলে স্টেক হোল্ডারদের রিস্ক টলারেন্স করার ক্ষমতা একটা বড় ধরনের ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, এখন কোশ্চেন মানে হচ্ছে একটা হোয়াট ইজ, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। হ্যাঁ, ওই এন্টারপ্রাইজের একটা বৈশিষ্ট্য। এই এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টরটা হোয়াট আই এম ট্রাইং টু সে what is define what is stakeholder, who is a stakeholder, who is a stakeholder, স্টেকহোল্ডারের সংজ্ঞা কি আসলে? ঠিক আছে, স্টেক হোল্ডারের সংজ্ঞাটা শেয়ার হচ্ছে, হোল্ডার। নো নো, শেয়ার হোল্ডার ইজ ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার্স, শেয়ার হোল্ডার্স আর ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার্স। একদম স্পেসিফিক্যালি অ্যাকর্ডিং টু পিএমআই ডেফিনেশন হচ্ছে হু এফেক্টস অর এফেক্টেড বাই দ্য প্রজেক্ট ইজ কল্ড স্টেক হোল্ডার। ঠিক আছে, এই সংজ্ঞাটা জানা খুবই জরুরি। হু এফেক্টস অর এফেক্টেড বাই দ্য প্রজেক্ট। এখন আমি একটা প্রজেক্ট করতেছি হয়তো কোনো স্লামে, কোনো বস্তিতে, যে বস্তির হয়তো সেই লোকগুলাকে আমাকে উঠায় দিয়ে তারপর সেখানে বিল্ডিং করতে হবে। এখানে কিন্তু বস্তির লোকও আমার স্টেক হোল্ডার, বিকজ সে আমার এই প্রজেক্টটা দিয়ে এফেক্টেড হচ্ছে। ঠিক আছে, বুঝা গেছে? তাকে কিভাবে আমি ম্যানেজ করব সেটাও আমাকে কিন্তু এখানে প্রজেক্টের মধ্যে ইয়ে করে আনতে হবে, রাইট? আমি এক্সাম্পলটা এই জন্য দিলাম যে স্টেক হোল্ডার ইজ নট অনলি দ্য পারসন হু ইজ ইনসাইড দ্য প্রজেক্ট। ঠিক আছে, যারা প্রজেক্টের বাইরেও আছে তারাও আসলে স্টেক হোল্ডার। এখন এই স্টেক হোল্ডার বিভিন্ন টাইপের হয়, যেমন প্রজেক্ট টিম মেম্বার, একদম প্রজেক্টে ডাইরেক্টলি যে কাজ করতেছে সেও কিন্তু স্টেক হোল্ডার। ঠিক আছে, আবার স্পন্সর, আবার একদম হাই লেভেলের সি লেভেলের যারা আছে সিএক্সও, তারাও স্টেক হোল্ডার। ঠিক আছে, এখন এই স্টেক হোল্ডারদেরকে আমরা কিভাবে ম্যানেজ করবো? আছে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট নামে একটা চ্যাপ্টারই আছে আলাদা। তো এখন আমি বলতেছি এই কারণে, সো দ্যাট whenever I will tell stakeholder, you will have to remember the definition যে stakeholder is not any person. ঠিক আছে, stakeholder is a person who affects or affected, who can affect, কে এফেক্ট করে, কে যেমন স্পন্সর এফেক্ট করে, এই যেমন সে ডিসিশন দেয়, এফেক্ট করতে পারে, সে প্রজেক্টের উপর ডাইরেক্ট এফেক্ট করতে পারে। যেমন এফেক্টস করে কে প্রজেক্ট ম্যানেজার, সে নিজে এফেক্ট করে প্রজেক্টকে। ঠিক আছে, স্পন্সর বললো এই প্রজেক্টে আর টাকা দেওয়া যাবে না, এফেক্ট করে ফেলছে প্রজেক্টকে, রাইট? হু এফেক্টস অর এফেক্টেড বাই দ্য প্রজেক্ট। ঠিক আছে, আচ্ছা, এখানে যে ইয়েটা আছে কমিউনিকেশন চ্যানেল, ডেফিনেটলি অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট ফ্যাক্টর, এটা একটা, যে আমার অর্গানাইজেশনের কমিউনিকেশন চ্যানেল কয়টা আছে। কমার্শিয়াল ডাটাবেস, কমার্শিয়াল ডাটাবেস, কস্ট এস্টিমেটিং ডেটা, এটা আমরা যখন ইয়ে পড়বো, ফাইন্যান্স প্রজেক্টের বাজেট পড়বো, তখন আমরা জানবো হোয়াট ইজ কস্ট এস্টিমেটিং ডেটা। অর্থাৎ যে কমার্শিয়াল ডাটাবেস গুলো আছে, কমার্শিয়াল ডাটাবেস গুলো আমরা ইউজ করি, সেগুলো এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, পিএমআইএস বলে এটাকে, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ অটোমেটেড টুলস, প্রজেক্ট ম্যানেজমেন্ট করার জন্য যে অটোমেটেড টুলস গুলো আমরা ইউজ করি, সফটওয়্যার ইউজ করি, এগুলো আসলে এন্টারপ্রাইজের একটা বৈশিষ্ট্য, কোন এন্টারপ্রাইজ কি ধরনের ইয়ে ইউজ করে। ঠিক আছে, আচ্ছা, চ্যাপ্টার 2, প্রজেক্ট লাইফ সাইকেল অ্যান্ড অর্গানাইজেশন। পিএমআইএস, প্রজেক্ট প্রজেক্ট হ্যাঁ, ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, পিএমআইএস। সিস্টেম, পিএমআইএস। পিএমআইএস, আচ্ছা, ইএফ হচ্ছে এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট ফ্যাক্টর। ফ্যাক্টর। হ্যাঁ, অসুবিধা নেই, আচ্ছা, এটা আর আবার একটা আসবে, জিনিস বলতে, আবার আসবে। অর্গানাইজেশনাল প্রসেস পিএসও, অ্যাসেট, না ওপিএস, অর্গানাইজেশনাল প্রসেস ওপিএস, অ্যাসেট। হ্যাঁ, প্রসেসেস অর্গানাইজেশনাল এন্ড প্রসেস অ্যাসেট, অ্যাসেট। ওটাও আমি বলবো, ওটা যখন বলবো তখন ওটাও ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা, ফেজেস, একটা প্রজেক্টকে আসলে, একটা প্রজেক্ট যদি উপরের লাইনটা হয়, এই প্রজেক্টকে বিভিন্ন ফেজে ভাগ করা যায়। ঠিক আছে, বিভিন্ন ফেজে ভাগ করা যায়, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এবং এই লাইনগুলো স্ক্যাটার ভাবে এইভাবে দেওয়ারও একটা কিন্তু বৈশিষ্ট্য আছে, উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে ফেজ টু ফেজ রিলেশনশিপ আবার কেমন হবে। একটা প্রজেক্টকে আমি ভাগ করলাম, একটা বড় প্রজেক্ট, হ্যাঁ, মনে করি যে পদ্মা সেতু বানাইতে হবে। ফেজ 1 হচ্ছে সয়েল টেস্টিং এন্ড গ্রাউন্ডিং। ফেজ 2 হচ্ছে গিয়ে আমার কথার কথা, আমি তো জানি না ওই ইয়েগুলা, হ্যাঁ,
কথার কথা হচ্ছে যে যে বিমটা দেয় সেটা, বা পানির নিচে যে কাজগুলাকে করে সেই গ্রাউন্ডিং কাজগুলা করা, ঠিক আছে। ফেজ 3 হচ্ছে বিম তৈরি করা, ফেজ 4 হচ্ছে এই যে উপরের ইয়েটা তৈরি করা, ঠিক আছে। এখন এই প্রজেক্টটাকে আমি বড় প্রজেক্টটাকে ফেজে ফেজে ভাগ করে ফেললাম। এখন এই ফেজ টু ফেজ রিলেশনশিপটা কিরকম হবে, যেমন এখানে আমরা বলছি প্রথম দুইটা, মনে করি ফেজ এ, হ্যাঁ এ উপরে লিখলাম আমি এ, রাইট। ফেজ এ, হুম, ফেজ বি, ফেজ সি, ফেজ ডি, আর ফেজ ই। আসলে এখানে এই সুবিধাগুলা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ফেজ এ হুম, এবং বি এর মধ্যে রিলেশনশিপটা এরকম যে ফেজ এ শেষ হওয়ার পরে ফেজ বি শুরু হবে, কিন্তু ফেজ বি হুম, এবং সি এর মধ্যে রিলেশনশিপটা এরকম যে ইউ নিড নট অ্যাকচুয়ালি ফিনিশ phase B to start ফেজ বি। phase C. ঠিক আছে, you can start in parallel. Before finishing phase B, you can start phase C. ঠিক আছে। সো প্রজেক্ট টু প্রজেক্টের ফেজের মধ্যে রিলেশনশিপ থাকতে পারে আসলে তিনটা। একটা হচ্ছে গিয়ে যেটাকে বলে, একটা হচ্ছে ইটারেটিভ, আর একটা হচ্ছে প্যারালাল, আর একটা হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার যেটা আর কি, ঠিক আছে, সিকোয়েন্সিয়াল যেটা। একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়াল একটার পর একটা শুরু হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে প্যারালাল, আরেকটা হচ্ছে ইটারেটিভ, ঠিক আছে। এই তিন ধরনের ফেস টু ফেস রিলেশনশিপ হইতে পারে, আমরা ওইটাতেও আসবো আবার। আচ্ছা, এখন একটু বলি যে আসলে এই 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 রিলেশনশিপ গুলোরও কিন্তু সুবিধা অসুবিধা আছে, হ্যাঁ। যে কখন আমরা আসলে ফেজ গুলাকে আহ, আমরা সিকোয়েন্সিয়াল করব, কখন ফেজ গুলাকে আমরা প্যারালাল করব, কখন ইটারেটিভ করব। ইটারেটিভ শব্দের অর্থ হচ্ছে যে আহ, যখন ফেজ ফেজ ফেজের প্রথম ফেজের কাজ চলে, ঠিক আছে। যেমন উদাহরণ হিসেবে দেই, উদাহরণ হিসেবে কি দেই, প্রথম ফেজের যখন কাজ চলে তখনই আসলে পরের ফেজের প্ল্যানিংটা শুরু হয়ে যায়, এরকম ইয়েটা হচ্ছে ইটারেটিভ আর কি। এটাকে সামটাইমস রোলিং ওয়েভ মেথডও বলে। আমরা এটাকে আসবো, হ্যাঁ আসবো। আমরা এই দুইটাই জানি। এখন প্যারালাল তো বুঝছি, সিকোয়েন্সিয়াল তো বুঝছি, একটার পর আরেকটা। হুম, প্যারালাল হুম, হচ্ছে দুইটা একসাথে, ঠিক আছে। আচ্ছা, একসাথে। সিকোয়েন্সিয়াল এর মধ্যে সুবিধা অসুবিধা কি? সিকোয়েন্সিয়াল এর মধ্যে সুবিধা হচ্ছে গিয়ে যে প্রজেক্টের রিস্ক কম থাকে, ঠিক আছে। ফেস টু ফেস রিলেশনশিপ যদি ইয়ে হয়, সিকোয়েন্সিয়াল হয়, তাহলে এদের মধ্যে রিস্ক কম থাকে, বিকজ একটা ফেজ শেষ হয়ে তারপর আরেকটা ফেজ শুরু হয়। সো একটা ফেজের আউটপুট দেখে আমরা আগে পরের ফেজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটাতে হুম, অসুবিধা কি কি? অসুবিধা হচ্ছে রিসোর্স বেশি লাগে, টাইম বেশি লাগে। আচ্ছা, আর টাইম বেশি এটার লাগে। মধ্যে, হ্যাঁ এটার মধ্যে যদি ফেস টু ফেস রিলেশনশিপটা হয় প্যারালাল, তাদের মধ্যে রিস্কটা বেশি থাকে, বিকজ আমরা ফেজ 1 ফেজ 2 শেষ না করে ফেজ 3 শুরু করে দিছি। সো এরকম কিছু প্যারামিটার থাকতে পারে যে ফেজ যেটা ডিপেন্ড করবে ফেজ ওয়ান এর আউটপুটের উপরে। সো ওইখানে একটু রিস্ক থেকে যায়। বাট সুবিধা কি? সুবিধা হচ্ছে এটাতে রিসোর্স কম লাগে এবং টাইমও কম লাগে, ঠিক আছে। বুঝা গেছে? হুম। হুম, হুম। আচ্ছা, আর ইটারেটিভ হচ্ছে রিসোর্স বেশি সেগুলা, লাগে, রিসোর্স তো বেশি লাগার কথা। রিসোর্স তো বেশি বলছি আমি। ও না, আচ্ছা। রিসোর্স, রিসোর্স, হ্যাঁ রিসোর্স। রিসোর্স বলতে তো আসলে এখানে ইয়ে আছে যে টাইম কম লাগে ডেফিনেটলি, ঠিক আছে। এখন রিসোর্সের ইয়েটা আসলে ডিপেন্ড করবে, কারণ হিউম্যান রিসোর্স যদি হয় তখন তো আবার আহ, একটা ইয়ে বেশি আছে। লাগবে। হুম, এক এক টাইপের রিসোর্স হয়তো এক এক ইয়েতে লাগবে। আচ্ছা, এটাই আমাদের শেষ স্লাইড আজকে, ঠিক আছে। অ্যাজ বিকজ হুম, ওকে। লেস পিপল, ঠিক আছে। আহ, আমরা লেস পিপল। প্রজেক্টের, হ্যাঁ, less people attended the session. At least 5. Expected number of participants was 5. Now we are running with 3. আচ্ছা, আমাদের এই প্রজেক্ট গুলার 5টা ফেজ আছে, হ্যাঁ। প্রত্যেকটা এই যে প্রজেক্টকে আমি ফেজ ফেজ ভাগ করছি না, প্রত্যেকটা ফেজেই আবার হুম, ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটরিং এন্ড কন্ট্রোলিং
ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটরিং এন্ড কন্ট্রোলিং, এই 5টা ফেজ থাকবে। কোথায় কোথায় লেখা? কোথায় লেখা? কোথাও লেখা নাই, আমি এই বলছি। কথাগুলো লেখা কোথায়? আচ্ছা আচ্ছা। কোথাও লেখা নাই, আমি বলছি। আচ্ছা, যা লেখা আছে তা দেখি এবার আমি। যা লেখা আছে তার সাথে আমি আমি যা বলছি তার ইয়েটাকে অ্যালাইন করি আমি, ঠিক আছে? তাইলেই হবে। এই ডায়াগ্রামটা বলতেছে যে কোন প্রজেক্টের সময় আসলে কিরকম টাইম, প্রজেক্টের কোন সময়ে আমাদের কিরকম টাইম লাগে, ঠিক আছে? যেমন ইনিশিয়েটিং, ইনিশিয়েটিং বলছি স্টার্টিং দ্য প্রজেক্ট, কি অভিজ্ঞতা কেন? অভিজ্ঞতা তো কে? আমার তো দরজা বন্ধ করা, ওটা মানে মামুন ভাইয়ের ও, মামুন সাহেব। মামুন সাহেব কথা শুনতে পাচ্ছি তো মনে তাহলে। হয়। হ্যালো মামুন সাহেব। শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ওকে। আপনি কি এতক্ষণ শুনছেন, আমাদের কথা শুনছেন? জি শুনছি। কোথাও আপনার কোনো কোশ্চেন আছে? আপনি তো কোনো কথা বলতেছেন না। না, মানে বোঝার চেষ্টা করি। বোঝার চেষ্টা করতেছেন? জি আচ্ছা আচ্ছা, চেষ্টা করেন। কোনো জায়গায় কোশ্চেন থাকলে বলবেন, ঠিক আছে? জি। আর আপনার আপনার কি মানে পিএমপি পরীক্ষা দেওয়ার কোনো ইয়ে আছে নাকি? আপনি ডু ইউ ওয়ান্ট টু জাস্ট লার্ন হাউ এ প্রজেক্ট ইজ ম্যানেজড? মানে দুইটার আপাতত জন্য আসলে লার্নিংটা সীমিত, পরে যদি হুম, আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে কস্ট এন্ড স্টাফিং। কস্ট এবং স্টাফিং এর সাথে টাইমের রিলেশনশিপ উইথ রেসপেক্ট টু প্রজেক্ট ফেজ, ঠিক আছে? প্রজেক্টের স্টার্টিং ফেজে যখন টাইম খুব কম, তখন আসলে কস্ট খুব কম লাগে, স্টাফও খুব কম লাগে। তখন আসলে আমরা আমরা করি কি, শুধুমাত্র প্রজেক্টের প্ল্যান করি। কিছু কিছু লোক, উপরের হায়ার লেভেলের লোক যারা থাকে, সিনিয়র লেভেল, তারা করে কি, প্রজেক্টের প্ল্যানিংটা করে, ঠিক আছে? বা প্রজেক্টে কি কি লাগবে এগুলা ইয়ে করে, বা প্রজেক্টের স্কোপটা ডিফাইন করে, হাই লেভেল স্কোপ, যে আমার এটা চাই। ডেলিভারেবলটা বলে, ঠিক আছে? যে আমার একদম স্টার্টিং এ প্রজেক্টের কি হয়, যে আমার এই থিসিস পেপারটা চাই, বা আমার ডাটা মাইনিং নিয়ে একটা অ্যালগোরিদম চাই, এই ধরনের অ্যালগোরিদমটা হইতে হবে। বা সার্চ ইঞ্জিন আমি অপটিমাইজ করতে চাই, আরো সার্চিং মেথডকে আমি বাড়াইতে চাই, এটাই আমার অবজেক্টিভ প্রজেক্টের, ঠিক আছে? তাহলে ওই সময় আসলে স্টাফিং খুব কম লাগে, ঠিক আছে? অর্গানাইজেশন এবং প্রিপেয়ার, আমি এরপরে কি করি, যে আমি প্রথমে অবজেক্টিভটা সেট করি, তারপরে আমি প্রজেক্টটা প্ল্যানিং করি। প্ল্যানিং এর সময় আমি কি কি ডিসিশন নিই আসলে, যে আমার কি কি রিসোর্স লাগবে, কি কি হিউম্যান রিসোর্স লাগবে, কত টাকা লাগবে, অ্যারাউন্ড কত টাকা লাগতে পারে, ঠিক আছে? আমার কি কি ইকুইপমেন্ট লাগবে, আমার কি কি টেকনোলজি লাগবে, ঠিক আছে? আমার কি কি রিস্ক আসতে পারে, আমি কিভাবে কমিউনিকেট করব প্রজেক্টের বিভিন্ন ফরম্যাট গুলোকে বা বিভিন্ন রিপোর্ট গুলোকে, এই জিনিসগুলো আমি প্রিপেয়ার করি, তাই না? অর্গানাইজিং এন্ড প্রিপেয়ারিং এটাকে আমরা বলতেছি। এই জায়গাটা আসলে প্ল্যানিং, ইনিশিয়েটিং, প্ল্যানিং। আমি বলছিলাম 5টা, ইনিশিয়েটিং, প্ল্যানিং, এই দুটো হলো। এখানে লেখা আছে হচ্ছে স্টার্টিং ফেজ এন্ড অর্গানাইজিং এন্ড প্রিপেয়ারিং, ঠিক আছে? তারপরে হচ্ছে ক্যারি আউট অফ দ্য ওয়ার্ক। এখন কাজ করতে হবে সবাই, সব প্ল্যানিং শেষ হয়েছে, প্রজেক্ট ম্যানেজার ইয়ে হয়ে গেছে, প্রজেক্টের টিম মেম্বার নিয়ে কাজ শুরু করে দাও, ঠিক আছে? তাহলে এই সময় আসলে সবচেয়ে বেশি কি লাগবে, আমার কষ্ট স্টাফ এবং লাগবে। কস্ট staff। এবং টাকা এবং স্টাফ দুইটাই এই সময় বেশি লাগবে। তাহলে ইনিশিয়েটিং গেল, প্ল্যানিং গেল, ঠিক আছে? ইনিশিয়েটিং, প্ল্যানিং, ক্যারি আউটটা হচ্ছে এক্সিকিউটিং, ঠিক আছে? হুম, বুঝা গেছে? হুম, আচ্ছা, এরপরে হুম, কাজ টাজ করে কাজ শেষ, এবার ডেলিভারেবলটা বুঝাই দিতে হবে। এটাকে আমরা বলি কি, ইউএটি, তাই না? ইউএটি বলি, রাইট? হুম। ঠিক আছে, এই টার্মটা কি পরিচিত? ইউএটি, হ্যাঁ, ইউজার ইউএটি অ্যাকসেপ্টেন্স। শব্দটা শুনছি। ও কেন? হ্যাঁ, ঠিক আছে ঠিক ইউজার আছে। অ্যাকসেপ্টেন্স টেস্ট করে না তোদের প্রজেক্ট গুলা, কি ইউএটি হয় না? মানে ইউজার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে তাহলে ওই, মানেটা ভুলে গেছিলাম, ওই যে আমার হ্যাঁ সমস্যা এটা। হ্যাঁ, ওকে, ইউএটি ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট। টেস্ট। ইউএটি তে কি হবে, প্রজেক্টের ক্লোজিং মানে কিন্তু শুধু ইউএটি না, প্রজেক্টের ক্লোজিং এ কিন্তু অনেক ব্যাপার আছে। হ্যাঁ, আমি একটু বলে যাই, এগুলি আবার আসবে, বিকজ ওই সময় যদি আবার বলি তাহলে ব্যাপারটা ব্রেনের মধ্যে একটু বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করবে, ঠিক আছে? আমি একবার এখন বলে যাব, তখন লেখা অবস্থায় বলবো, এখন তো লেখা নাই কোথাও, ঠিক আছে? প্রজেক্টের ক্লোজিং বলতে আমরা যেটা বুঝি যে ইউএটি করে দিয়ে দিলাম, প্রজেক্ট শেষ, ব্যাপারটা এরকম নয়, ঠিক আছে? যে জিনিসগুলো আমাদের করতে হবে অ্যাকর্ডিং টু পিএমআই, সেই জিনিসগুলো হচ্ছে, প্রজেক্টের ক্লোজিং দুই ধরনের আছে।
অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজিং একটা বলে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজিং। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজিং মিনস যে প্রজেক্টের সকল ক্রাইটেরিয়া গুলোকে মিট করছে কিনা, লিগ্যাল কোনো ক্রাইটেরিয়া বাদ আছে কিনা, ঠিক আছে, প্রজেক্টের সকল ডকুমেন্টেশন ঠিক মতো লেখা হয়েছে কিনা, সবকিছুকে আর্কাইভ করা হয়েছে কিনা, ঠিক আছে, প্রজেক্টের নলেজ যেগুলো আছে, অর্থাৎ একটা প্রজেক্ট করতে গেলে আমার অনেক অনেক নলেজ আছে, নলেজ ম্যানেজমেন্ট, চিফ নলেজ অফিসার নামে একটা পজিশনই আসতেছে অর্গানাইজেশনে এই 2-3 বছর 4-5 বছর পরেই, চিফ নলেজ অফিসার, বিকজ অর্গানাইজেশনের নলেজ একটা অনেক বড় বিষয়, ঠিক আছে। সো ওই প্রজেক্টের লার্নিং কি, ওই প্রজেক্টের ফেইলিয়র কি, ওই প্রজেক্টের মিস্টেক কি, ওই মিস্টেক থেকে কি কি ইয়ে করা হয়েছে, ওভারকাম কিভাবে সেই মিস্টেক থেকে ওভারকাম করা হয়েছে, নেক্সট প্রজেক্টে এটা যেন না হয় সেই জন্য কি কি মেকানিজম আমি প্রজেক্টের প্ল্যানিং এ বলে আসছি, যে কোনো মিস্টেক হইলে সেটা যেন নেক্সট প্রজেক্টে রিকার না হয় সেই জন্য কি কি ইনিশিয়েটিভ নেওয়া হবে, এই জিনিসগুলোকে প্রজেক্ট ক্লোজিং এর সময় ইয়ে করতে হবে, ঠিক আছে, বুঝা গেছে। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজিং। আরেকটা হচ্ছে গিয়ে ভেরিফিকেশন এন্ড ক্লোজিং, যেটা আসলে প্রজেক্ট ক্লোজিং। সেই ক্লোজিং কি, সেই ক্লোজিং হচ্ছে ইউএটি। 1 নাম্বার পয়েন্ট ইউএটি। 2 নাম্বার পয়েন্ট আছে, হ্যাঁ 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আমার যে প্ল্যানিং এর সময় আমি মেনলি ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টের মধ্যেই ওইটা হয়ে যায়, যে প্ল্যানিং এর সাথে আমি ক্রাইটেরিয়া বলে দিছিলাম, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া যেটাকে বলে, যে প্রজেক্টে অ্যাকসেপ্ট হবে কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে, সো সেগুলো সব মিট করছে কিনা এগুলো আমি চেক করব, চেক করে আমি ফর্মালি ক্লোজ করে দেবো যে প্রজেক্টের এখন ক্লোজার সাইন নিয়ে, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রজেক্টের ক্লোজিং, ঠিক আছে। এখানে লেখা আছে আর্কাইভ অল প্রজেক্ট ডকুমেন্টস, শুধু একটা কথা লেখা আছে, ঠিক আছে। সো ইনিশিয়েটিং প্ল্যানিং গেছে, ইনিশিয়েটিং প্ল্যানিং এক্সিকিউটিং, তারপরে ক্লোজিং, হ্যাঁ হ্যাঁ না এর মাঝখানে একটা আছে সেটা হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোলিং, হুইচ উইল বি টেকিং কেয়ার ফ্রম ইনিশিয়েটিং টু, অর্থাৎ ইনিশিয়েটিং থেকে শুরু করে আমি যদি এখানে একটা লাইন দাগি একদম ইনিশিয়েটিং থেকে শুরু করে এটুকু পর্যন্ত, এটাকে আমি বলবো মনিটরিং এন্ড কন্ট্রোলিং, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমার মনিটরিং লাগবে, যে এখানে আমার মানে এখানে যা করার কথা আমি করতেছি কিনা, এখানে যা করার কথা করতেছি কিনা, এখানে যা করার কথা করতেছি না, অর্থাৎ মনিটরিং শব্দটা যখনই আসবে পিএমআই বা প্রজেক্ট ম্যানেজমেন্টে তখনই আমাকে ধরে নিতে হবে ইট ইজ এ কাইন্ড অফ ভেরিফিকেশন। মনিটর করি আমরা কিভাবে, আমরা মনে করি যে এই যে সিসিটিভি ক্যামেরা দিয়ে মনিটর করে, কি করে তার, আমরা একটা ইয়েকে শপিং মলকে মনিটর করে কি দিয়ে, কন্ট্রোল করে, তাই না, একটা শপিং মলকে কন্ট্রোল করে কিভাবে, সিসিটিভি দিয়ে মনিটরিং করে, তাই না। ঠিক সেরকম ভাবে প্রজেক্টকে আমি কন্ট্রোল করব কি করে, মনিটরিং করে। মনিটরিং করব কেমন করে, প্রজেক্টের বিভিন্ন জায়গা থেকে ডেটা নিব, আমি নিব কি ডেটা, তাই না। যেমন এক্সাম্পল, যে আমি একটা প্রজেক্টে ধরি যে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টে আমি এটাকে কিভাবে আসলে মনিটর করব, এটা আমি দেখবো যে প্রতিদিন আমার যতটুকু হওয়ার কথা কাজ ততটুকু হচ্ছে কিনা, তাহলে আমি প্রতিদিন ডাটা নিব সকল ডেভেলপারের কাছ থেকে কে কতটুকু করছে ভার্সাস আমার প্ল্যানিং এ কতটুকু ছিল, এর মধ্যে কোনো গ্যাপ আছে কিনা, রাইট। তাহলে আমার সমস্ত কিছু হচ্ছে এখানে আসলে ডেটা, তারপরে কি আমি আসলে ইয়ে করব, দরকার হলে আমি ঠিক মতো কাজ হচ্ছে কিনা, সব জায়গায় সকল রুমে সিসিটিভি ক্যামেরা বসায় রাখবো, যে সবাই ঠিক মতো কাজ করতেছে কিনা, মনিটরিং করতেছি, ঠিক আছে। আমি ভেরিফিকেশন করব ডাটা নিয়ে, আমার স্ট্যান্ডার্ডের সাথে বা আমার প্ল্যানিং এর সাথে ভেরিফিকেশন করে বের করব যে এই দুটোর মধ্যে কোনো গ্যাপ আছে কিনা, কোনো ধরনের ডেভিয়েশন আছে কিনা, ঠিক আছে। এইভাবে করে যদি কোনো গ্যাপ থাকে সেটাকে আমি চেঞ্জ রিকোয়েস্ট করে আবার সেটাকে ঠিক করব, ঠিক আছে। যেমন আমাদের এখানে কি থাকে, আমাদের ইয়েতে গেলে দেখা যাবে যে বড় একটা মনিটর আছে, মানে একটা ঘরের সমান মনিটর, সেখানে নেটওয়ার্কের যত ইকুইপমেন্ট আছে সকল ইকুইপমেন্টের অ্যালার্ম আসে, অ্যালার্ম জেনারেট করে, তাহলে ওইটাকে মনিটর করি আমি, যখনই চেঞ্জ লাগে যখনই কোনো সমস্যা হয় তো ওইটাকে আমরা ওই মনিটরটাকে মানে মানে যদি কখনো কোনো একটা ইকুইপমেন্ট তার নর্মাল বিহেভিয়ারের বাইরে চলে যায় তখন ওটাকে আমরা চেঞ্জ রিকোয়েস্ট দিই, পাঠাই যে এই জায়গাটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দাও তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, তখন সেটা চেঞ্জ করে আবার ঠিক করে দেয়। তাহলে মনিটরিং করে চেঞ্জ রিকোয়েস্ট করে আমি আসলে কন্ট্রোল করতেছি, ওভারঅল সিচুয়েশনটাকে আই এম কন্ট্রোলিং, ঠিক আছে। সো কন্ট্রোল যেখানে আসবে সেখানেই মনে রাখতে হবে মনিটর করতেছি, মনিটর যেখানে আসবে সেখানেই মনে করতে হবে আমি ডাটা নিচ্ছি, ডাটা নিয়ে মনিটর করতেছি, ঠিক আছে। সো হোয়াট ইউ ক্যান নট মেজার ইউ ক্যান নট ম্যানেজ, একটা অনেক বড়, একটা ছোট্ট শব্দ বললাম কিন্তু মিনিংটা অনেক বড়। হোয়াট ইউ ক্যান নট মেজার ইউ ক্যান নট ম্যানেজ, হোয়াট ইউ ক্যান নট হোয়াট ইউ ক্যান নট মেজার ইউ ক্যান নট ম্যানেজ। যদি মেজার করতে না পারা যায় ম্যানেজ করা যাবে না।
সো প্রত্যেকটা জায়গায় আমাকে মেজারমেন্টের ইয়েটা আনতে হবে, ঠিক আছে? প্যারামিটার লাগবে। হ্যাঁ, প্যারামিটার লাগবে। সেই মেজারমেন্টের মানে প্যারামিটার গুলাকে আগে সেট করতে হবে কোয়ালিটি ম্যানেজ করার ম্যাট্রিক্স। জন্য। রাইট, আসবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটুক পর্যন্তই আমরা থাকি না আজকে। খুব স্লো, ঠিক এভাবে আছে। আগাইলে প্রায় কিন্তু 1 বছর লাগবে আর কি। ইট উইল টেক অ্যাট লিস্ট, ঠিক আছে? যেটা করতে হবে পাভেল, হ্যাঁ, যে কয়জন আছে এদেরকে একটু গিয়ার আপ করতে হবে যাতে অ্যাটেন্ড করে। কারণ সপ্তাহে যদি 2টা থেকে 3টা ক্লাস করা যায় আর শনিবারে একদিন